একটা হলো নিয়ম মানা আর একটা হলো মানতে বাধ্য করা। বাধ্য করা কোনো কিছু করতে গিয়ে যখন মানুষ সুযোগ পায় বের হওয়ার, তখন সে কি কি করতে পারে তাকে কেন্দ্র করেই আজকের মুভি। লিড রোলে রয়েছে বস ফাফা, তার সঙ্গে অভিনয় করেছে আরও সব গুণী কিছু অ্যাক্টর। মুভির কাহিনী একটু স্লোতে চলে, যাতে প্রথম দিকে আপনার মনে হতে পারে কি হচ্ছে এটা, বাট আস্তে আস্তে আপনাকে বশ করা হবে। শেষের দিকে গিয়ে আপনার মনে হবে ধুর, সবে কাহিনী জমতে শুরু করলো আর মুভিটা শেষ হয়ে গেল। বাকি মুভিটা আপনাদের সঙ্গে শেয়ার করার মূল কারণ হলো বস। নিয়ত করেছি তার যত পুরনো মুভি আছে সবগুলো আমি দিব, চাই সেটা যত পুরনোই হোক না কেন। আপনারা কি বলেন? যদি চান ফাহাদ ফাসিলের সব মুভি আমি এক্সপ্লেন করি, তাহলে ভিডিওর কমেন্টে #ফাফা লিখুন, এতে বোঝা যাবে আপনারা কে কে চান বা কতজন তার ভক্ত আছেন। যাক, আজকের মুভির যে কাহিনী, এটা উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ থেকে ইন্সপায়ার্ড। যদি তার নভেল বা কাহিনীর ব্যাপারে আপনাদের ধারণা থাকে তাহলে বুঝতে পারবেন কেমন হবে। মালায়ালাম মুভি, তাই প্রেজেন্টেশন কেমন হবে বুঝতেই তো পারছেন। লোকেশন, সবার অ্যাক্টিং, কোনো কিছুতেই বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। বাকি ক্রাইম ড্রামা মুভি, তাই কোনো ধরনের উল্টোপাল্টা কিছু একদম নেই। অনেক ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি, সো সবাই মিলেই দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি নাকি ইন্ট্রোতে বেশি কথা বলি, তাই আর কথা নয়, কাহিনী শুরু করি। কথা বলছিলাম 2021-এ মুক্তি পাওয়া ক্রাইম ড্রামা মালায়ালাম মুভি নাম জোজি এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় কেরালার কোনো এক থানা শহরে ডেলিভারি বয়কে ফলো করে। শহর থেকে অনেকটা দূরে বিশাল জায়গায় বড় বড় গাছের মাঝখানে অনেক বড় বাড়িতে মিস্টার পানাচাল কুট্টাপাইয়ের পরিবার থাকে। কুট্টাপাই পরিবারের মাথা, বয়স 75 চলে, তারপরও কিভাবে ঝুলছে তাতে এটুকু তো আন্দাজ করতে পারছেন তিনি কতটা ফিট। তাকে ফলো করছে এই ছেলের নাম পপি, কুট্টাপাইয়ের বড় ছেলের ছেলে। দাদু চলে গেলে সে এখানে এসে খাড়ায়, যেখান থেকে তাদের পুরো স্টেট দেখা যায় বা দূরের রাস্তা দেখা যায়। ক্যামেরা একটু ড্রোন শটের মাধ্যমে আমাদের এরিয়াটা দেখা, কেমন ন্যাচারাল পরিবেশ আর কত বড় জায়গা। এমন জায়গা আপনাকে দিলে আপনি কি করতেন ভাবুন, ব্যাস এইটুকুই। তো পপি যখন বুঝতে পারে ডেলিভারি বয় আসছে, সেই রুম থেকে বের হতে লাগে। এখানে ক্যামেরা আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় পপির বাবা, কুট্টাপাইয়ের বড় ছেলে যৌমন, আসল নাম বাবুরাজ। এই যে গাড়ি পেছন দিকে নিচ্ছে, বাড়ির মেজো ছেলে জয়সন। পপি কিচেন দিয়ে বের হতে ক্যামেরা একটা মেয়েকে দেখায়, ইনি হলেন জয়সনের ওয়াইফ বেনসি। ও হ্যাঁ, মুভির কাহিনী যে সময় করোনা ছড়িয়ে পড়েছিল তখনকার। পপি পেছন দরজা দিয়ে মেইন গেটে এসে ডেলিভারি বয়ের সামনে খাড়ায়। ডেলিভারির লোক কুট্টাপাইয়ের কথা বলে। পপি বলে আমার দাদু হয় বাথরুমে গেছে, আমায় নিতে বললো বলে সে মালটা নিয়ে বাসার ভিতরে না গিয়ে সাইডে যায়। তারপর খুলে বের করলে আমরা দেখি একটা খেলনা বাটুল। যখন সে সেটা গাছে মারে, গাছ থেকে আটা ঝরে। তার মানে মোটামুটি পাখিটাকে মারা যাবে বা খুব কাছ থেকে মানুষকেও সাইজ করা যাবে, এমনটা পাওয়ারফুল। এখানে একটা ঘোড়া বাঁধা ছিল। তবে তার সঙ্গে সেলফি উঠাতে আশপাশ দেখছিল, পেছনে তাকিয়েই থমকে যায়। আর এখানে কিউটলি এন্ট্রি করায় মুভির লিড ক্যারেক্টার ফাহাদ ফাসিল বস, অর্থাৎ কুট্টাপাইয়ের সব থেকে ছোট ছেলে জোজি। ভাতিজার থেকে বাটুলটা নিয়ে নাই। পপি বলে এরা সে তার বন্ধু থেকে নিয়েছে, তাকে আবার ফেরত দিতে হবে, মানে মিথ্যা বলে। জজি ঝাড়ি মেরে তার থেকে মালটা নিয়ে নেয়। জজি ইঞ্জিনিয়ারিং ড্রপ আউট, অনেক কিছু করার ট্রাই করতে করতে এখন কিছুই করে না। নিজের চলাফেরার জন্য বাবা থেকে এটা সেটা বলে বিভিন্ন বাহানা দিয়ে টাকা নিতে হয়। বাবা থেকে যে টাকা পায় সেটা থেকে আবার কাটমাট করে বাড়ির যে কাজের ছেলে আছে, যে সারা বছর এই বাড়িতেই থাকে, গিরিশ, তাকে দেয় বিড়িটি আনার জন্য। ঘাটে গিয়ে বিড়িটির কাশ মেরে আবার রুমে গিয়ে শুয়ে থাকে, এটাই তার কাজ। কুট্টাপাইয়ের বড় ছেলে মানে পপির বাবা যেমন জমির সব দেখাশোনা করে। মেজো ছেলে মানে জয়সন বাহিরের সব লেনদেনের হিসেব রাখে। বিনসির কাজ জাস্ট কিচেন সামলানো, আর জজের কাজ যা পায় তাই খেয়ে ঘুমানো। তেমনই আরাম করে ঘুমাচ্ছিল। তার বাবা এসে ঘুম থেকে উঠিয়ে বুকের ওপর দেয় চাপা। বাবা কি করছো, লাগছে তো। কুট্টাপাই বলে তোর আর তোর ঘোড়ার খাবার কি আমি দিচ্ছি না? তারপরেও আমার নামে অ্যাকাউন্ট থেকে অনলাইনে শপিং করার হিম্মত তোর কি করে হলো, তাও আবার 8,000 টাকার? জজি বলে সে কিছুই জানে না, তার বাবা ছাড়ে না। শেষে ছেড়ে দিয়ে রাগারাগি করে, হুমকি দেয় তোর হাত পা ভেঙে বাসায় ফেলে রাখবো, তাতেও আমার খরচা কম হবে, বুঝেছিস? একে তো কিছু করিস না, উপর থেকে। জজি বলে বাবা ঘোড়ার মার্কেট একটু মন্দা যাচ্ছে, মার্কেট উঠলেই দাম বাড়বে। তখনই হয়েছে চুপ কর। রাগারাগি করে বাপ দরজা পার হতেই সে লাফিয়ে উঠে দরজা লাগিয়ে যেমনটা করে কঠিন লাগে। তার মানে বুঝতে পারছেন কতটা ফ্রাস্ট্রেশনে আছে পরিবারের লোকজন, বিশেষ করে জজি। তো এই যে সিনটা দেখানো হলো, এর কারণ হলো তাদের বাবা মানে কুট্টাপাই পরিবারের জমের মতো। তার কথা মতো সব হয়, তার কথার বাইরে কেউ কথা বলতে পারে না। সে যা বলবে, যা করবে তাই করতে হবে। এতে বাড়ির কোনো ছেলে মেয়ের আপত্তি থাকা যাবে না, এটা বোঝানোর জন্যই দেখালাম। এই জন্য দেখবেন বাড়ির সবার চেহারার মাঝে একটা টেনশন দেখা যায় বা কাউকে হাসি খুশি দেখা যায় না। যাক, পরের দিন বাড়ির পাশে একটা কূপের মতো জায়গা আছে, সেটা পরিষ্কার করতে পানিগুলো ফেলে দিয়ে তাতে নতুন পানি দেওয়া হবে, এই জন্য মেশিন লাগিয়েছে। শেষের কাজ শেষে পাইপ মোটর সহ আটকে গেছে আর উঠানো যাচ্ছে না। কাজের লোকরা 3 জন মিলে উঠানোর চেষ্টা করে, বাট পাথরের মাঝে এমনভাবে জমে গেছে যে তাকে আর বের করা যাচ্ছে না। 3 জন মিলেও যখন পারছে না, কুট্টাপাই নেমে আসে। যমনের থেকে গামছা নিয়ে বুড়ো নেমে পড়ে। তাকে দেখে কাজের লোকজন একটু ভয় পায়, কারণ সে হুট করেই রেগে যায়। পাইপ উঠাতে লাগে, উপরে যে আছে সে একটু নড়াচড়া করাতে মাটি পড়ে পানি ছিটকে ওঠে বলে সে রেগে যায়। আবে গাদার বাচ্চা, শুধু ধরে থাক, নাড়াচ্ছিস কেন বে? এমন হয়, হুটহাট করে রেগে যায়। যাক, কুট্টাপাই একাই পুরো শক্তি দিয়ে একেবারে টানতে টানতে পাইপটা উঠেই ফেলে।
তিনজন যুবক মিলে যেটা করতে পারলো না, 75 বছর বয়সের বুড়ো সেটা করলো। ক্যামেরা উপর থেকে ধরে রাখে আর বুড়ো এই যে কাজটা করলো তার যে একটা ইফেক্ট হয়েছে সেটা দেখায়। কি? সে পড়ে যায়। এদিকে জর্জি এসে পপিকে ধরে যখন জানতে পারে সে অনলাইন থেকে এটা কিনেছে, তার বাপকে বলে দিতে দৌড় দেয়। পপিও পিছে পিছে আসছে, চাচা এমনটা করো না, কারণ বুড়ো জানতে পারলে তার হাত পা ভেঙে দিবে। ও হ্যাঁ, পপির মা নেই, তার বাবার সঙ্গে ডিভোর্স হয়ে আছে। দুজন দৌড়ে বাইরে আসতেই জর্জি মানে তার বাপকে ধরে ধরে সবাই নিয়ে আসছে। কি হলো? তারা হুড়ো করে গাড়ি বের করে রাতারাতি হসপিটাল টান। অনেক রাতে জর্জি আর তার ভাই জয়সন বাসায় ফেরে। বেন্সি জানতে চায় কি অবস্থা। জর্জি বলে ঠিক আছে, আর কি হবে, এখন সায়েন্স যে উন্নত হয়েছে এসব স্ট্রোক মুখে কিছু হবে না। সবাই চলে গেলে জর্জি পপিকে বলে বেঁচে গেলি বেটা এবারের মতো। পরের দিন সকালে মেজো ভাই বাবার রুমে গিয়ে তার বিছানার দিকে চেয়ে থাকে। তার তাকানো দেখে মনে হচ্ছিল সে মোটে কষ্ট পায়নি তার বাবার অসুস্থতায়। সেম অবস্থা জর্জিরও। খেতে বসে বিনসিকে বলে কাল কি পুকুরে মাছ পায়নি? বিনসি বলে ফ্রিজে রান্না করা আছে, গরম করে দিচ্ছি। জর্জিকে বলে আচ্ছা বাবা কোনো উইল করে যায়নি? জর্জি বলে বিনসি এটা কি কোনো সময় হলো বলার? বিনসি বলে না, তুমি মাছের তরকারি চাইলে তো তাই ভাবলাম। মানে যেহেতু জর্জি কোনো কাজ করে না তাই তাকে আলাদাভাবে ভালো খাবার দেওয়া হয় না, বা সে চাইতেও পারে না বাবার ভয়ে। আজ বাবা নেই তাই হয়তো চাইলো। এই জন্য বিনসি ভেবেছে যে তার বাবা হয়তো কনফার্ম মরবে। বড় মেয়ে হসপিটালেই রয়েছে। হসপিটালে ডক্টরদের সঙ্গে দেখা করতে আসে আরেক ডক্টর ফিলিক্স, যে জর্জদের আত্মীয় হয়, মানে জর্জের বড় বাবার ছেলে। ডক্টরদের জিজ্ঞায় কি অবস্থা? ডক্টর বলে মাথা রক্তক্ষরণ হচ্ছে এখনো, মনে হচ্ছে বারহোল করতে হবে। বারহোল মানে রক্তক্ষরণ জনিত স্ট্রোকের অপারেশন আর কি। জেসন খাবার নিয়ে আসে, দুই ভাই কথা বলছিল। ফিলিক্স কাকা এসে বলে অবস্থা তো ভালো না, মনে হয় সার্জারি করতেই হবে। ডক্টর আমার বন্ধু মানুষ, দেখছি কথা বলে কি করা যায়, তাড়াতাড়ি বাসায় নিয়ে যাওয়া যায় কিনা। এদিকে তার গল্প করুক, ওদিকে জর্জি ঘোড়া বিক্রির জন্য পোস্ট দিবে, তাই পরিষ্কার করে বাড়ির উঠানে নিয়ে আসে। এখন যেহেতু তার বাবা নেই এটাই সুযোগ। পরের দিন বসে বসে সেসব নিয়েই কথা হচ্ছিল। কুট্টা পাইকে বাসায় নিয়ে আসা হয়। সবাই ধরাধরি করে তাকে নিয়ে যেতে লাগে। মানুষটা অসুস্থ, তারপরও তার ভয় সবার মাঝে কাজ করছে। উপরে তার রুমে এনে শোয়ানো হয়। ফিলিক্স জিগায় সব ঠিক আছে, যদি তাদের কথা শুনতে পায় তাহলে যেন চোখের পাতা না রায়। সে তাই করে। ফিলিক্স সবাইকে কাজে ফিরতে বলে, বেন্সিকে মেডিসিন বুঝিয়ে দেয়। যেমন সব ভাইদের বলে বাবার জন্য প্রে করতে হবে, সবাই যেন রেডি থাকে। রাতে জজিকে বলা হয় ফিলিক্সকে একটু বাসায় নামিয়ে দিয়ে আসতে, কারণ তারা একটু পানি খেয়েছে। বাড়ি পৌঁছালে জজি ডক্টরকে জিজ্ঞেস করে, বড় ভাই একটা প্রশ্ন করব, আচ্ছা বাবা কতদিন বাঁচতে পারে? ফিলিক্স বলে বেশি দিন বাঁচবে না, চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোরা কোটিপতি হতে চলেছিস। খবরটা শুনে জজির যেন মনটা খুশি হয়ে যায়। বাসায় ফিরে সে তার বাবার রুমে গিয়ে তার সঙ্গে মজা নেয়। যে হাত অবশ সেটা নাড়াতে থাকে। তার বাবা শুধু দেখছে, কিছু বলতে বা করতে পারছে না। এটারই সে ফায়দা নিচ্ছে। পরদিন সকাল সকাল চাচার ফাদাররা সহ লোকজন আসে। ফাদারকে চিনতে পেরেছেন? বাসিল জোসেফ, এখানে নাম ফাদার কেভিন। তো ফাদার তার কাজ করছে, সবাই তার সঙ্গে সঙ্গ দিচ্ছে। যেমন দেখে বাপ কাঁপাকাঁপি করছে। সে ফাদারকে বলে, ফাদার বলে পাপের জন্য নাকি এমনটা করছে, গডারের কাছে সব তুলে ধরছে তাই। বলে সে আবার কি যেন সব পড়তে থাকে। যেমন আবার লক্ষ্য করে তার বাবার সমস্যা বাড়ছে, কিন্তু কেউ সেটা মানতে চাইছে না। পরে যেমন রাগ করে ফাদারকে সরিয়ে দিয়ে তার বাপকে ধরতে বলে। হসপিটালে নিবে, দৌড়াদৌড়ি করে নিয়ে যায়। পরের দিন ফিলিক্স এসে বলে অপারেশন করতেই হবে, কিন্তু তারা রিস্ক নিবে না, টাকাও কিন্তু অনেক যাবে। যেমন বলে টাকার চিন্তা নেই, বাবা হাকে ভালো হোক। জর্জি আর পপি সেখানেই ছিল। জর্জি পপিকে বলছে সে অনলাইনে কিভাবে অর্ডার করেছিল, মানে তার দাদার অ্যাকাউন্ট থেকে টাকা গেল কিভাবে। পপি বলে ওটিপি আসে, সেটা দিতে হয়, তাহলেই হয়ে যাবে। কেন, তুমি কি করবে? জর্জি মাথা নাড়ায়। আর পরের সিনে আমরা দেখি দুজন ড্রোন কিনে উড়াচ্ছে, আরো কি জানি সব কিনেছে। মাঝখানে কয়েকদিন পার হয়ে গেছে, সেসব নিয়ে বিজি ছিল। তার ভাই ফোন করে বলে অপারেশন সফল হয়েছে, বাবা সেরে উঠছে। খবরটা জর্জির মন ভেঙে দেয়। সবকিছু আবার আগের মতো থমকে যেতে লাগে। মাঝে কয়েকদিন পার হয়ে যায়। বাবা ফিরে আসছে বলে এরা চুপচাপ বসে টেনশন করছে, না জানি আরো কতদিন তার বাবার ভয়ে তাদের চলতে হবে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স আসে, হুইল চেয়ার নামানো হয়, তারপর কুট্টা পাইকে নামিয়ে চেয়ারে বসানো হয়। তার বাবা তো আগের থেকে সুস্থ হয়ে গেছে। সে বাপের হাত ধরে মজা নিয়েছিল, তার বাপ চেয়ে আছে। জর্জি ঘড়ি লুকিয়ে রাখে, দেখলে তো জিজ্ঞেস করতে পারে এটা সে কই পেল, বেকার ছেলে। যাক, তাকে ভিতরে নেওয়া হয়। কাজের লোক গিরিশ তার দেখাশোনা করে। পপি চাচার কাছে আসে, দাদু তো ফিরে এলো, এখন কি হবে? জর্জি পপিকে তাড়িয়ে দেয়, যা, আমি জরুরি কাজ করছি। মানে সেও চিন্তায় পড়ে যায় কি করবে। তার বাবা যদি জানতে পারে সে আবার অনলাইনে তার অ্যাকাউন্ট থেকে টাকা মেরেছে, তাহলে তো অবস্থা খারাপ করে দিবে। যা হবার তা তো হবেই। দিন আবার আগের মতো শুরু হয়। বেন্সি কিচেনে, জর্জি তার হেল্পে। এক দুঃখী তো আরেক দুঃখীর কষ্ট বোঝে। যাক, কয়েকদিন পর জয়সন চেক সাইন করতে যায় তার বাবার কাছে। গিয়ে বলে সে যদি তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেয় তাহলে সে সাইন করলে টাকা উঠাতে পারবে, কষ্ট করে তাকে আর সাইন করতে হবে না বা আসতেও হবে না। বুড়ো তার কথা কানে না নিয়ে সেই সাইন করে দেয়। আর করেই না, শুধু ভালো করেই করে। দেখে গিরিশ তালি দিতে লাগে, কারণ সে পেরেছে। জয়সন তাকে বাইরে পাঠিয়ে দেয়, তার কথা আছে। ভয়ে ভয়ে বলে, বাবা মাঝে আমাদের অনেকগুলো টাকা চলে গেছে,
শহরে বাড়ি কেনার জন্য বেন্সির একটা ফিক্সড ডিপোজিট ছিল, সেটাও ভাঙতে হয়েছে। তো বলছিলাম যে তোমায় যেহেতু এখন রেগুলার হসপিটালে যেতেই হবে, তো হসপিটাল যদি বাসার কাছাকাছি হয় তাহলে ভালো হয় না? আমরা একটা বাসা দেখেছি, কেননা বাসাটা আমরা নিই। বুড়ো রাজি তো হয়ই না, উল্টো তাকে কথা শোনায় যে বাপ মরার খবর পেয়ে প্ল্যান করা শুরু করেছিস না, আমি বেঁচে থাকতে এখান থেকে কেউ সরতে পারবি না, কিছু করার থাকলে একা কর যা। আরো 2-4টা কথা বলে তাকে অপমান করে। জয়সন বের হয়ে আসে, নিচে বেন্সি অপেক্ষা করছিল শুনতে তার শ্বশুর কি বলেছে। জয়সন তার উপর রেগে যায়, খবরদার এসব ফালতু প্রস্তাব নিয়ে আমাকে বাবার কাছে পাঠাবে না। কতগুলো কথা শুনতে হলো আমায় জানো তুমি? বেন্সি ইমোশনাল হয়ে যায়, মানে তার জীবনটা কিচেনের মাঝে পার হয়ে যাচ্ছে, না কিছু করতে পারছে না তাদের বিবাহিত লাইফটাকে তাদের মতো করে সাজাতে পারছে। তার ভেতরের রাগ আরো বেড়ে যায়। জজি বসে বসে খাচ্ছিল, বেন্সিকে দেখে যেই বলে একটু ঠান্ডা পানি দাও তো, বেন্সি রেগে যায়, এই যে ফ্রিজ, তুমি হাতটা বাড়িয়ে দিলেই পাবে, এখান থেকে নিতে পারো না? জজি বুঝতে পারে কোনো সমস্যা হয়েছে, তা না হলে তো এত রাগ করে না। জিগাই কি হয়েছে, ভাই কথা বলেছে? বেন্সি বলে কিন্তু আমাদের মনের আশা আর কখনো পূরণ হবে না। জজি 2-1টা কথা বলে ভাবির মনটা নরম করার চেষ্টা করে, আরে মেডিসিনের উপর বেঁচে আছে, একটু অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি কথা বলছি দাঁড়াও, বলে সে যায় তার বাবার কাছে কথা বলার জন্য। ঘুমাচ্ছিল, ডেকে উঠাই, বলে বাবা কেউ তোমার সঙ্গে কথা বলতে পারছে না, আমরা সবাই সমস্যার মধ্যে আছি, তোমার ভয় আর ভালোবাসাতে সবাই চুপ করে আছে, তুমি তো মৃত্যুকে কাছ থেকে দেখেছো, তুমি বুঝতে পারছো জীবনটা হুট করে চলে যাবে, আমরা এইভাবে আর কত? তার বাবার রিয়াকশন নর্মাল। জজি পাশে বসে হাত ধরে বলে, বাবা তুমি ঠিকই বলো, আমি দুনিয়াতে এক পিস, তুমি যেমন ছেলে চেয়েছিলে আমি তেমন হতে পারিনি, ইনফ্যাক্ট আমি তো নিজেই নিজের মতো হতে পারিনি, খুব চেষ্টা করছি বাবা, জাস্ট একটা ধাক্কার দরকার, পুরো যৌবন আমার এই জঙ্গলে কেড়ে যাচ্ছে, একটা ধাক্কা লাগবে, দাও। এসব কি সঙ্গে করে নিয়ে বলার সঙ্গে সঙ্গে তার বাবা গলা চেপে ধরে ফেলে, মানে সে তার থেকে টাকা বা ব্যবসা করার জন্য মোটা অঙ্কের কিছু চাইতে পারে, এই জন্য তার বাপ ধরেছে সে টাকা দিবে না। বাবার এমন ব্যবহার কোনো বুঝমান ছেলেকে সহ্য করবে? ব্যাপারটা জজের খুব খারাপ লাগে। বাবার সামনে তো কিছু বলে না, রুম থেকে বের হয়ে কূপের এখানে এসে বসে বসে কাঁদতে লাগে, ভেতরে জিদ আর রাগে মাথা টকবক করছে। আর এই যে অ্যাকশনটা হলো, তার রিয়াকশনে আমরা দেখি জজের শহরে গিয়ে দোকান থেকে কি যেন কিনে নিয়ে রাতে সেগুলো সাইজ করছে, মানে তার বাবা যে ট্যাবলেট খায় তেমন সেম কিছু অন্য মেডিসিন নিয়ে ভাগ করছে। তারপর সুযোগের অপেক্ষা করতে থাকে। গিরিশ কুট্টা পায়ের সব কাজ করে দেয়, বুড়ো রুম থেকে পুরনো ফ্যান খুলে এসি লাগানো হচ্ছে, কিন্তু ছেলেদের একটা টাকাও দেওয়া হচ্ছে না। জজের টেনশনে বিড়ি ফুকাচ্ছে, কিভাবে কি করবে, সব ঠিকঠাক করে রেখেছে, এখন শুধু ওষুধটা পাল্টে দিবে এমন সুযোগের দরকার। ব্যাস একদিন গিরিশ বুড়োকে গোসল করিয়ে রোদ পোহাতে বারান্দায় রেখে সে খেতে যায়। জজি দেখতে পেয়ে তার রুমে যে ট্যাবলেটের বক্স সাজিয়ে রেখেছিল, যেটা সেম দেখতে তার বাবার মেডিসিন বক্সের মতো, গুটি গুটি পায়ে বাবার রুমে গিয়ে সেটা পাল্টে দেয়। তারপর মাছবিহীন কূপে বড়শি ফেলে সময়ের অপেক্ষা করতে থাকে। জজের একটা ফ্রেন্ড ছিল, তাদের বাড়িতেই কাজবাজ করে, সে তাকে দেখে মজা নেয়, কিরে মাছ পাচ্ছিস? 2 দিন পর আবার পাল্টে দিয়ে বের হতে বেন্সিকে দেখে, সে তাকে দেখছে। বেন্সি কিছু বলে না, কারণ সেও চায় তার শ্বশুর সোহা হয়ে যাক। এভাবে পার হয়ে যায় কয়েকদিন। একদিন জজি পুকুরে বড়শি ফেলে বসেছিল, চিল্লা পাল্লা কান্নার আওয়াজ আসে। সে বড়শি গুছিয়ে আস্তে ধীরে যেতে লাগে, আর সিন চেঞ্জ করে দেখায় তার বাবা ওপরে চলে গেছে। সবাই বডির ওখানে আছে, জজি নেই। সে কই? বেন্সি এসে দেখে সে রুমে শুয়ে। বেন্সি বাইরে যেতে বলে। জজের রিয়াকশনে মনে হচ্ছিল বাইরে গেলে তার কান্না হবে না, বরং হাসি বের হবে, মানুষ ভুল বুঝবে। বেন্সি মাস্ক পরে আসতে বলে। যদি আয়নার সামনে এসে নিজের সফলতা বা স্বাধীনতার খুশি দেখতে পায়। এদিকে বড় ভাই যেমন ফটকার আয়োজন করেছে বলে ফিলিক্স এসে নিষেধ করছে, কারণ এতে ফাদার বা অন্য লোকরা মন খারাপ করতে পারে, কারণ তাদের প্রথাতে তো এমন নেই। যেমন পানি খেয়েছে বাপ মারার শোকে, সে রিকোয়েস্ট করে যাতে ফিলিক্স কিছু বলতে পারে না, আর বডি নিয়ে যাওয়ার সময় ফটকাগুলো ফাটানো হয়, যাতে লোকজন তো অবাক হয়, সঙ্গে ফাদার ভালোভাবে এটা নেয় না। ফিলিক্স তাকে বুঝিয়ে নিয়ে যায়। জজি প্রথমেই রয়েছে বাপের কফিন উঠাতে। যাক, বাপ নেই, এখন রাস্তা ক্লিয়ার, তো মন খুলে দৌড়ে বেড়ানো হচ্ছে, মন খুলে শ্বাস নিতে পারছে জজি, এখন তার ভালো লাগছে। মৃত্যুর কয়েকদিন পর কি যেন রসম করতে হয়, তাই জমন আর জয়সন ফাদারের বাড়িতে আসে। জয়সন বড় ভাইকে বলে সে যেন চুপ করে থাকে, কারণ সে মুখ খুলে উল্টোপাল্টা কিছু বলবে, ফাদার তখন আসতে চাইবে না। ভিতরে গিয়ে ফাদারের সঙ্গে কথা বলে জয়সন। সেদিন ফটকা ফুটিয়েছে সেটা নিয়ে ফাদার কিছু কথা শোনায়। জয়সন বলে তেমন কিছু আর হবে না, আপনাকে আসতে হবে। ফাদার কিছু বলবে, যেমন আবার খোঁচা মেরে কিছু কথা বলে বের হয়ে যায়। ফাদারের ইগোতে লাগে, বাট জয়সন ফাদারকে রিকোয়েস্ট করে যাতে সে আসে। বেন্সি আর জজি গল্প করছে এখন কি হবে। যেমন সারাক্ষণ মাতাল হয়ে থাকে, তাকে নিয়ে তো বসতে হবে, তার সঙ্গে কথা বলার তো ঝামেলা। জজি বলে সে আমাদের পথে না হাঁটলে আমরা তার পথে হাঁটবো, চিন্তা করো না, তুমি জাস্ট মেজো ভাইকে বলো সে যেন ফিলিক্স ভাইকে আসতে বলে। ওকে। 2 দিন পর রাতে ফিলিক্স আসে। 3 ভাই বেন্সি সহ বসে পড়ে কিভাবে কি করা যায়। ফিলিক্স বলে, কুটাপাই চাচা আমায় বলে গেছিল প্ল্যান কিভাবে কি করবে, তোমরা চাইলে আমি সেটাও বলতে পারি, বা তোমরা নিজেদের মতামত রাখতে পারো। জজি কিছু বলবে, যেমন থামিয়ে দেয়, চুপ কর, বড় ভাই বলছে না, সে কি বলে আগে সেটা শোন। ঠিক আছে, সবার মতামতে ফিলিক্স কুটাপায়ের সব সম্পত্তি সে যেভাবে ভাগের কথা বলেছিল এদের বলে, যাতে ছোট ছেলে হিসেবে এই বাড়ি আর আশপাশের সব জায়গা জজির।
অন্য আরো যে সব সম্পত্তি আছে সেগুলো বাকি দুই ভাইয়ের। ব্যাংকে একটা ফিক্সড ডিপোজিট রয়েছে, ওইটা পপিকে দিতে বলেছে। বাট ওরা ঠিক আছে, জজি জয়সনের সমস্যা নেই, যেমন বলে তারও সমস্যা নেই, কিন্তু এখন এসব করার কি দরকার, মানুষ কি বলবে। ফিলিক্স বলে মানুষের কথায় কান দিলে কি হবে, যেমন বলে কান না দিতে চাইলে তো কথা ওঠে না। কেউ বলছে বাবা ভালো ছিল, হুট করে এমন কি করে হলো, কেউ বলছে বডি উঠিয়ে তদন্ত করা হোক। এর মাঝে যদি ভাগাভাগির কথা শোনে কি বলবে মানুষ, সবাই ভাববে যে আমরা জমি ভাগ বাটোয়ারা করার জন্য বাপকে মেরেছি। বডি উঠানোর কথা শুনে তো জজি বেঞ্চের দিকে তাকায়, যদি সত্যি এমন করা হয় তাহলে তো সে ধরা খাবে। তো জজি একেবারে সুর পাল্টে ফেলে, টাকার জন্য মেজো ভাই চিল্লাপাল্লা করছে কারণ তার টাকা খরচ হয়ে গেছে, সে সব কিছু ম্যানেজ করেছে, এখন তো টাকার দরকার। জজি বলে তার ঘোড়া বিক্রি করার কিছু টাকা আছে 3 লাখের মতো, সেটা সে দিয়ে দিবে, সেটা দিয়ে চালানো হোক। আর অনুষ্ঠান শেষে যেমন ভাবে ভাগের কথা বলা হলো তেমনই হবে, কিন্তু অনুষ্ঠানটা আগে শেষ করা হোক। বাবা আমাদের উপর থেকে দেখছে, ভেবেই আমার কেমন লাগছে। বেনসি ভাবছে শালা নিজে মেরে নিজে তেল মারছে, তুই তো মালো একটা, বাহ। সেটাই ফাইনাল হয়। সিন কাট করে অনুষ্ঠানের দিনে নিয়ে আসে। ফাদার সব রসম শেষ করে যখন খেতে বসে, যমন এসে ফাদারের প্লেটে ইচ্ছে করে আরো 2-3টা ডিম উঠিয়ে দেয়। খান খান ফাদার, বেশি করে খান, আপনাকে খেতে হবে। কেভিন রেগে যাচ্ছে, জর্জি এসে জোর করে সেখান থেকে যমনকে নিয়ে যায়। সে তো মজা নিচ্ছে, জর্জি আর ফিলিক্স চিল্লাচ্ছে সে কি পাগল হয়ে গেছে নাকি, কি করছে সব। দরজায় নক পড়ে, জর্জি খুলে দেখে গিরিশ। বলে ফাদার না খেয়ে চলে গেছে। জর্জি রেগে যায় তার ভাইয়ের উপর, সে মদ খেয়ে মাতলামি করছে, আজ অনুষ্ঠানের দিন, তার খেয়াল নেই, এটা সেটা লেস পেতা অনেক কিছু। বারবার তার পানি খাওয়া নিয়ে কথা বলছে বলে যমন যে মারতে যাবে জর্জি ভয়ের চোটেই পড়ে যায়, মারার আগেই। কত বড় নাটকবাজ। যেমন তো রাগ করে বের হয়ে যায়। ফিলিক্স জর্জিকে শান্ত হতে বলে। রাতে যেমন মেন গেট লাগিয়ে দিচ্ছে, আমরা দেখি জর্জি তাকে ফলো করছে। বাবার বেডে এসে বিড়ি টানছে, মাথায় কিছু তো একটা চলছে। সকালে বড়শি ফেলে বসে থাকে, বাট এবার টোপ গেলে সে টান দেয়, ওঠে না, পুরো শক্তি দিয়ে টেনে উঠায়, কিন্তু এ কি, মানে সে ধান্দা দেখলো। রুম থেকে বের হয়ে কূপের এখানে এসে তার বাপকে মারতে যে ট্যাবলেটগুলো ইউজ করেছিল সেগুলো রেখেই দিয়েছিল, বের করে নষ্ট করে দেয়, আর খোলসাগুলো পুড়ে ফেলতে আগুন লাগিয়ে দেয়। বাইরে থেকে একটা আওয়াজ শোনা যাচ্ছিল, কে দেখতে সে উপরে উঠে আসে, এর মাঝে আগুনটা ছড়িয়ে যায়। তাড়াহুড়ো করে নেবানোর চেষ্টা করে, যেহেতু পানি সেখানেই ছিল, নিভে যায়। পরের দিন সকালে বড় ভাই এসে দেখে এই অবস্থা। তারা বুঝতে পারছে না এমন আগুনের দাগ, অথচ পোড়া কোনো কিছু নেই, কি হলো। ব্যাপারটা মাথায় রেখে কাজে যায়। দুপুরে বাসায় ফিরে বেনসিকে জিগাই, আচ্ছা বাবা মরার সময় জর্জি কোথায় ছিল। বেনসি বলে সেদিন তো জার্মানি সেই বিজি ছিল, আমার তো মাথায় আসছে না ভাই। যেমন জর্জির রুমে আসে, কিরে তুই এখনো ঘুমাস, ওঠ, সেদিন তোর উপর একটু রেগে গেছিলাম, তার জন্য সরি। তুই কি পুকুরের ওখানে বিড়ি খেতে গেছিলি? জর্জি বলে, আরে না না না, আমি তো ওখানে যাই না ভাই, আমি ওই বড় খালের ওখানে যাই, ওখানে কে জানি গেছিল। যেমন বলে, বাইরে তো মানুষ কথা শোনাচ্ছে, বিভিন্ন কথা উঠছে আমাদের নিয়ে। জর্জি বলে, আরে ভাই মানুষের কথা কান দিলে। যেমন বলে, আরে কথা তো শেষ করতে দে, কথা আমাকে নিয়ে না তোকে নিয়ে উঠছে। জর্জি থেমে যায়, কি? ওই যে তোর ক্লাসমেট আছে না থোটটা, সে বলছে বাবার মৃত্যুর সময় সবাই ব্যস্ত হয়ে গেছিল, কান্নাকাটি করছিল, তুই নাকি স্লো মোশনে বাগানের ভিতর দিয়ে আসছিলি। যদি এমন একটা রিয়াক্ট করে যেন তারা মিথ্যে বলছে, খেয়ে দিয়ে কাজ নেয়, তার নামে গুজব ছড়াচ্ছে। যদি মাথা ধরে শুয়ে পড়ে, ভাই সমাজের মানুষ আসলেই খারাপ। যেমন বলে, ঠিক আছে ওকে আমি ধরছি, শালার এত বড় সাহস কি করে হলো আমাদের নামে গুজব ছড়ায়। জজি বলে, ভাই ওকে পেলে আমাকেও বইলো, শালাকে আমিও ধরবো। যেমন বের হতে জজি দরজা লাগিয়ে এখানে কি যেন খুঁজতে যাবে, যেমন আবার জানালায় এসে বলে, ওর খোঁজ পাওয়া গেছে। জজি ইয়ার গান বের করে, যেমন হাসে, আরে ওইটা কি করবি, আমার হাতও যথেষ্ট। দুই ভাই তাদের স্টেটের ভিতরের দিকে তাকে খুঁজতে যাচ্ছে। একটু পর এখানে দেখা হয়। যেমন কিছু বলবে তার আগে জজি রেগে মেগে থোট্টার কাছে গিয়ে চিল্লাতে থাকে, আবে তোর সাহস কি করে হলো আমার নামে আজাবাজা কথা ছড়ানোর। থোট্টা বলে, কি বলছিস, আমি কি ছড়ালাম? জজি থোট্টার কোনো কথা শুনতেই চায় না। থোট্টা বলে, আরে ভাই কি হয়েছে সেটা তো বলবি, আমি যা দেখেছি তাই তো বলেছি। সেদিন তুই আস্তে আস্তে বাগান থেকে বাড়ির দিকে যাচ্ছিলি। জজি যেন তাকে সহ্যই করতে পারছে না, তার মুখ থেকে কোনো কিছু বের হতেই দিচ্ছে না, তাকে সে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করছে। থোট্টা মারের ভয় সেখান থেকে যেতে যেতে বলে, ভাই আমি নিজের চোখে দেখেছি ওকে কূপে বড়শি ফেলে বসে থাকতে, মাছবিহীন কূপে ও কি করছিল বসে বসে, বলে সে সেখান থেকে তো পালিয়ে যায়। যমন আবার এই কথাটা ধরে বসে, কিরে তুই মাছবিহীন কূপে বড়শি ফেলে কি করছিলি? জজি বলে, ভাই কি বলছো, মানুষের কথা শুনে, আরে বড়শি রাখা ছিল, আমি এমনি বসে বসে বিড়ি। যেমন বলে, তুই না বললি বিড়ি তুই ওখানে খাস না, বড় খালের ওখানে গিয়ে খাস। সামনের দিকে এগোতে থাকে। জজি আর কি বলবে, কথার উত্তর দিতে পারে না, সে পেছন দিকে পেঁচাতে থাকে। যেমন ধাম করে ধরে ফেলে, বল কি লুকাচ্ছিস, তুই কি করছিলি ওখানে, বল তুই আগুন লাগিয়ে দিয়েছিলে আর স্বীকার করলি না কেন, বল কি লুকাচ্ছিস? জজি চিল্লাচ্ছে, ভাই ছেড়ে দাও ছেড়ে দাও, ব্যথা পাচ্ছি। বারবার বলেও যখন যমন ছাড়ে না, জজি ইয়ার গান বের করে তার গলার পাশে মেরে দেয়। যমনের অবস্থা খারাপ। জজি চিল্লাচ্ছে, বলেছি না আমার সঙ্গে লাগতে এসো না, বারবার বলাতে তুমি বুঝতেছো না কেন। আবার লোড করে আরেকটা মেরে দেয়। এতে যমনের অবস্থা আরো খারাপ হয়। সেখানে এই পাথরের পর থোটটা শিয়াল মারতে পটাখা রেখেছিল, যদি সেটা হাতে নেয়, তারপর একটু দূরে গিয়ে তার সেফটি রেখে ছুঁড়ে মেরে দেয় যমনের গায়ে। অবভিয়াসলি তার বাঁচার কথা নয়। জজের চোখে মুখে তার ভাইকে মারা নিয়ে কোনো আফসোস দেখা যাচ্ছে না।
ক্যামেরা তাকে ধরে রেখে সিন বাড়ির বৈঠকে নিয়ে আসে। শেষ কাজ করা শেষে সবাই বসে আছে, জজের থেকে শুনতে চায় কি ঘটেছিল। জজের মুখের ভানটা এমন করে যেন সে খুব কষ্ট পেয়েছে, খুব শকড হয়েছে, ডিপ্রেশনে আছে ভাইয়ের চিন্তায়। সব দোষ দেয় থোট্টার, যে এক কথা দুই কথা তারা তর্কতর্কি লাগে, থোট্টার কাছে পটাকা ছিল, সে মেরে দেয় ভাইয়ের উপর। আপনারা তো জানানোই আমি এসব থেকে একটু ভয় পাই, তাই বাইকেই দূরেই ছিলাম। তারপর কিভাবে যে কি হয়ে গেল। গিরিশ বলে, বাহ, ভাইয়ের ক্ষতি হলো, তার কিচ্ছু হলো না, ভালো। সবাই অন্য কথায় বিজি ছিল, তাই গিরিশের কথা কেউ কানে নেয় না। কিন্তু জজের রাগ উঠছে, সে কেন কথা বলছে। পুলিশ থোট্টাকে খুঁজতেছে। গিরিশ বলে, আমরা আমাদের মতো তাকে খুঁজে বের করি। মানে সবাই চাইছে মামলার তদন্ত হোক বা থোট্টাকে খুঁজে বের করা হোক, কিন্তু জজে এমনটা হতে দিলে তো তার লস। সে এমন ভান করে যে এমনিতে তাদের পরিবারে ঝামেলা চলছে, তারা নতুন করে কারোর সঙ্গে আর লাগতে চায় না, তারা শান্তি চায়। সে নিতে পারছে না এসব। ফাদারকে বলে, তাদের উপর কালো ছায়া পড়েছে, পুলিশের ঝামেলায় পড়লে সমস্যা আরো বাড়বে। পপি আছে, আমাদের তো তার খেয়াল রাখতে হবে। বেনসি আন্দাজ করতে পারছে না এ অ্যাক্টিং করছে নাকি বাস্তবেই কষ্ট পাচ্ছে। ফাদার সান্ত্বনা দেয়। ফাদার যেহেতু জজের কথাকে সাপোর্ট করছে, তো ব্যাপারটা নিয়ে আর সামনে কথা বাড়ে না। রাতে জজে পপির রুমে গিয়ে ঘুমায়, তাকে সান্ত্বনা দেয়, সাহস দেয়। হাতে সবসময় বাইবেল না কি যেন নিয়ে ঘরে। মাঝে একদিন পার করে পরের দিন জজি ইন্টারনেটে যেমন মামলা তথ্য নিতে সার্চ করছিল, দেখে থোট্টা আত্মসমর্পণ করেছে। তার তো মাথা ঘুরে যায়, এ তো সব বলে দিবে পুলিশকে। যদি সে ধরা পড়ে লয়ার কি হবে, খুঁজতে যাবে, দরজায় নক পড়ে। আবার বইটা হাতে নিয়ে লক্ষ্মী ছেলের মতো দরজা খুলে দেয়। মেজো ভাই এসেছে, বলে তার নাকি কথা আছে। হ্যাঁ, ভিতরে এসো। জয়সান বলে, থোট্টা থানায় ধরা দিয়েছে, শুনেছিস তো? ও তো বলছে এসব নাকি তুই করেছিস। জজে হালকা হেসে বলে, আর কি বলবে ভাই, তার কাছে কি অপশন আছে? কি বা বলবে? নিজেকে বাঁচাতে আমার নামই তো নিবে, এটাই তো স্বাভাবিক। আমি কিছু বলবো না, গড তো দেখছে। মানে তার মতো গডের ভক্ত বুঝে আর কেউ নেই, এমন একটা ভান। তার অবস্থা দেখে জয়সান কিছু বলতে গিয়ে আর বলে না। যদি ধরে বসে, কি বলতে চাইলে বলো, সমস্যা নেই। খানিকটা ফোর্স করতে থাকে। জয়সান ভয়ে বলে দেয় যে, তুই টাকা দিতে চাইলি, টাকার একটু দরকার ছিল। জজি ভেবেছে কি না কি বলবে, বলে সমস্যা নেই, আমি টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাই চলে গেলে জজি দরজা লাগিয়ে টেনশনে পড়ে যায়, এবার কি করবে। রাতে শুইতে গিয়ে জয়সান বেনসিকে বলে, আচ্ছা জজিকে এমন লাগছে কেন? মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে ওর, কথাবার্তা রিয়াকশন কেমন জানো? বেনসি বলে, এমনি ভাইকে কাছ থেকে মরতে গেছে তো, তাই হয়তো। জয়সানের ফোন আসে ফিলিক্সের, বলে সমস্যা বেড়েছে, যমনের বডি ময়নাতদন্ত করেছে, সেখানে ঝামেলা হয়েছে, কাল পুলিশ তোদের বাসায় আসতে পারে। জয়সান ভয় পাচ্ছে, না জানে কি হয়। বাহিরের আওয়াজ শুনে বেনসি এগিয়ে যায়, দেখে জজি বিড়ি ধরাচ্ছে চুলায়। কি ব্যাপার, ঘুমাওনি? বেনসি বলে, না, কাল পুলিশ আসতে পারে। জজি বলে, তো আসুক, সমস্যা কি? বেনসি যেই বলে, আমরা প্রার্থনা করি কোনোভাবে যেন এর পিছনে তোমার হাত না থাকে। জজি বেনসির পর রেগে যায়, উল্টো পাল্টা কথা একদম বলবে না, ভুলে যাবো তুমি আমার ভাবি হও, মেরে দিব বলে চলে যায়। বেনসি যেন আকাশ থেকে পড়লো, কিরে এতে রেগে যাওয়ার মতো কি হলো? বেনসি বুঝতে পারছে এর মাথা গেছে। জেসন ভয়ে কাঁপছে। বেনসি জেগে, কি হয়েছে? জেসন বলে, ভাইয়ের শরীর থেকে নাকি 2টা ইয়ারগানের কাটিস পাওয়া গেছে, তার মানে কেউ তাকে শুট করেছে। ঘটনা সিরিয়াস। শরীরে ইয়ারগানের কাটিস পাওয়ার কথা শুনতে পেয়ে সকাল সকাল পপি ছুটে আসে গাছের এখানে, যেখানে সে গানটা কেনার পর প্রথম গাছে শুট করেছিল। খুঁচিয়ে খুঁচিয়ে কাটিসগুলো বের করে। অনেক বেলা পর যদি ঘুম থেকে সাহেবের মতো উঠে ফোন নিয়ে বাথরুমে যায়, নিউজ চেক করছিল, দেখে তার ভাইয়ের মামলায় ময়না তদন্তে ইয়ার গানের কাটিস পাওয়া গেছে। সে কথা উল্লেখ করেছে। জজের মাথা ঘুরে যায়, এটা কি হলো? বাড়ির সবাই কি করছে দেখতে নিচের দিকে যেতেই গিরিশ তাকে দেখে ভিতরে গিয়ে সবাইকে সাবধান করে দেয়। জজি নিচে এসে ভাইকে জিগায়, কি হচ্ছে এখানে, ব্যাপার কি, আমাকে দেখে থামলে কেন? জয়সান বলে, ভাইয়ের বডিতে ইয়ার গানের কাটিস পাওয়া গেছে, তুই কি জানিস? পপি বলে, চাচা আমার ইয়ার গান কই? মানে পপি জয়সানকে সবকিছু বলে দিয়েছে যে সে তার থেকে বাটুলটা কেড়ে নিয়েছিল। জজে বলে, ওই আছে কোথাও। ও ওয়েট, তার মানে কি থোট্টা গান চুরি করেছে নাকি? বলে যে কাটিসগুলো নিতে যাবে, জয়সান থামায়, রাখো ওখানে। জজি বলে, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো তোমরা কি আমায় সন্দেহ করছো? গান হয়তো থোট্টার কাছে ছিল। কাজের আরেকটা লোক বলে, আমি নিজে ওকে সাইকেলে করে নামিয়ে দিয়েছি, ওর কাছে কিছুই ছিল না। গিরিশ বলে, 2 ভাই একসঙ্গে গিয়ে এক ভাইয়ের হাত পায়ে কোনো চোট এলো না, আর এক ভাই মারা গেল। বাহ, এতটুকু কি আমাদের মাথায় নেই? যদি তার উপর রেগে যায়, কাজের লোকদের সঙ্গে কিসের কথা, চল যা এখান থেকে। গিরিশ আরো শক্ত হয়ে দাঁড়ায়, সে তো তার সঙ্গে পাবে না। জজি ঢং করতে শুরু করে, তোমরা আমায় ভুল বুঝতেছো, মানুষের ভালো করতে নেই, এটা সেটা, ওই বাটুল দেখি কাউকে মারা যাবে? পপি বলে, কাজ থেকে মারলে সেম গানের মতো কাজ করবে চাচা। বেনসি বলে, জজি হেয়ালি বন্ধ কর। জজি বুঝতে পারে ব্যাপারটা সিরিয়াস বা এরা সবাই জেনে গেছে। সে জয়সানকে ডেকে বাইরে নিয়ে স্বীকার করে সেই তার বাবা আর যমনকে উপরে পাঠিয়েছে, আর এই সবকিছু বেনসি জানে। এখন সে যদি পুলিশের কাছে তাকে ধরিয়ে দেয়, তাহলে সে সবাইকে ফাঁসাবে। তাকে যে 3 লাখ টাকা দিয়েছে, এটা মুখ বন্ধ করার জন্য দিয়েছে, পুলিশকে এমনটা বলবে। জয়সান বলে, শুধু টাকা কেন, তুই আমার মাথা আলাদা করে দিলেও আমি তোর সঙ্গে নেই। জয় হাসতে থাকে, হো আচ্ছা, ঠিক আছে বলে সে তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। জয়সান বেনসিকে জিগায়, সে জেনেও কিছু বলেনি কেন? বেনসি বলে, তুমি নিজেও তো চাইছিলে তোমার বাবা উপরে যাক, যা হয়েছে আমি হতে দিয়েছি, কিন্তু ভাইয়ের ব্যাপারে আমি কিছু জানতাম না। জজি বাইরে পুলিশের গাড়ির শব্দ পেয়ে টেবিলের নিচ থেকে বালুটা বের করে, তারপর মেসেজ টাইপ করে সবাইকে পাঠিয়ে দেয় যে এটা আমার নিজে উপরে যাওয়ার নোট নয়, আমার মৃত্যুর বিবরণ। এই সোসাইটি আমাকে মেরে দিল, আমার সবকিছু শেষ করে দিল।
সবে মেসেজটা পড়া শেষ, জজির রুম থেকে বাটুলের আওয়াজ আসে। পপি এগিয়ে যাবে, জয়সান থামায়, বেটা থাম, পুলিশ আসছে, ওরা দেখবে। দরজার নিচে রক্ত গড়তে দেখা যাচ্ছে, তার মানে সে সত্যিই নিজেকে কিছু করেছে। স্ক্রিনের আলো নিভে গিয়ে সিনে কয়েক মাস পর শুরু হয় হসপিটালে। ডক্টর জজিকে ডাকছে, আস্তে আস্তে তার চোখ মেলে। ডক্টর বলে তার সঙ্গে কথা বলতে। ডিএসপি এসেছে, সে কি তার কথা শুনতে পারছে? ডিএসপি জিজ্ঞাসা তার কিছু মনে আছে কিনা, সে কোনো কিছু স্বীকার করতে চায় কিনা। ডক্টর বলে সে যদি তাদের কথা শুনতে পায় বা বুঝতে পারে তাহলে যেন চোখের পাতা নাড়ায়। জজি আর নাড়ায় না। ডক্টর তো জানে সে হুঁশে আছে, কিন্তু বোঝার উপায় নেই সে কথা শুনতে পাচ্ছে কিনা। ডক্টর বলে না না না, এ কখনো স্বীকার করবে না, এ টেরা। হয়তো সে সব বুঝতে পারছে কিন্তু ইচ্ছে করে স্বীকার করছে না। কিন্তু এটা কিভাবে কেউ খুঁজবে? এটা তো আর কেউ খুঁজতে পারবে না, তার মানে তার জেলে যাওয়া হবে না, সে বেঁচে যাবে। আর নিজে বাঁচার জন্য এটুকু ঢং তো সে করতেই পারবে। ক্যামেরা যে জায়গা জমি বাড়ি ঘরে মানুষের কোলাহলে ভরে থাকতো সেগুলো এখন খা করছে। জায়গা জমি তেমনই আছে, শুধু মানুষগুলো ছিটে গেল, পরিবার নষ্ট হলো। এসব দেখিয়ে মুভিটা এখানেই শেষ করে দেয়। তো এই মুভি থেকে যে ব্যাপারগুলো আমরা মাথায় রাখতে পারি সেগুলো হলো, প্রথমত ফ্রাস্ট্রেশন, যে কোনো ব্যাপার মাথার উপরে উঠে যাওয়া। আমরা সব সময় বলি ধৈর্যের একটা লিমিট আছে। কোনো কিছু সহ্য করতে করতে, চাপ মেনে নিতে নিতে ভিতরে একটা হট্টগোল অস্থিরতা কাজ করে। কখন সেটার বিরুদ্ধে লড়াই করবে, কখন এ ব্যাপারে কারোর সঙ্গে কিছু শেয়ার করবে, ছটফট করে, কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যায় না। এটাই হলো ফ্রাস্ট্রেশন, কোনো ব্যাপারে মাথার উপর উঠে যাওয়া বা ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়া। আর এই যে বাঁধটা যখন ভেঙে যায়, ফ্রাস্ট্রেশনে মাথা খারাপ হয়ে যায়, তখন সেই মানুষটার আলাদা একটা রূপ দেখা যায়। আমার আপনার কল্পনাতেও থাকে না যে এই মানুষটা এমন কিছু করতে পারে, সে এমন কিছু করে বসে। জজি যে অপরাধ করেছে পুরোটা তার ফ্রাস্ট্রেশন থেকে। বাবা অপমান করুক, মারুক, তারপরে যদি টাকা পয়সা দিয়ে হেল্প করতো, হয়তো জজির এমন সিদ্ধান্ত নিতে হতো না। আমি তার কাজটাকে জাস্টিফাই করছি না, অবভিয়াসলি সে অন্যায় করেছে, বাট আমাদের বুঝতে হবে আমরা যখন কাউকে কোনো ব্যাপারে তদারকি করছি, চাই হাজব্যান্ড ওয়াইফের করুক, বস তার ওয়ার্কারদের করুক, বাড়ির কর্তা বাড়ির লোকদের করুক, একটু হিসেব রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে যে আমি কতটা শাসন করছি, কতটা তাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছি। সব মানুষের ভিতরে রাগ বা ভয়ানক আলাদা একটা ক্যারেক্টার থাকে, শাসনের নামে না জানি সেটা আমি বের করে দিচ্ছি। আপনারা লক্ষ্য করলে দেখবেন গ্রামগঞ্জে বা বাড়ির আশেপাশে যে পরিবারটা করা বেশি, মানে ওই বাড়ির মুরব্বীটা বেশি করা, তার চোখ পাকানো দেখলে তার সন্তানরা ভয়ে কাঁপে, সে বাড়িতে আসার আগে সবাই পড়তে বসে, তার কথা বুলেটের মতো, তাকে সবাই ভয় পায়। এমন পরিবারের ছেলে মেয়েগুলোই অধিকাংশ ক্ষেত্রে এমন কিছু করে বসে যা ওই পরিবার থেকে কেউ কখনো আশা করেনি। আপনার নিচে যে আছে তাকে বোঝানো, শাসন করা আপনার দায়িত্ব। এটা যেমন ঠিক তেমন তার মেন্টাল হেলথ, আপনার বিচারকে সে কিভাবে নিচ্ছে সেটা দেখাও একজন বিচক্ষণ ব্যক্তির গুণাবলী। বেশি ভালোবাসা কখনো গলায় রশি হয়ে দাঁড়ায়। আপনি ভালোবেসে করছেন সেটা যেন তার কাছে ফ্রাস্ট্রেশনের কারণ না হয়, লক্ষ্য রাখাও ভালোবাসার মাঝেই পড়ে। দ্বিতীয়ত, কোনো কাজ একবার সঠিক হলে সেটা দ্বিতীয়বার করার চান্স বেড়ে যায়। আপনি উঁচু জায়গা থেকে লাফ দিতে ভয় পান, খুব চেষ্টা করে একবার দিন, যদি কোনো সমস্যা না হয় দ্বিতীয়বার দেওয়ার আগ্রহ বেড়ে যাবে। দ্বিতীয়বার আপনি আর এতটা ভাববেন না। প্রথমবার চুরি করে যখন চোর ধরা পড়লো না, দ্বিতীয়বার চুরি করার তার কনফিডেন্স বেড়ে যাবে। দ্বিতীয়বার চুরি করতে এতটা ভাববে না। একবার মিথ্যা বলে যে পার পেয়ে গেল, দ্বিতীয়বার বলতে অতটা ভাববে না, কারণ প্রথমবার তো কেউ তাকে ধরতেই পারেনি। সেম অন্যায় বা দোষ করার ক্ষেত্রেও প্রথমবার করে যখন দেখলো কিছু তো হলো না, কেউ কিছু বুঝতেই পারলো না, বা আমি সবাইকে ভুল বোঝাতে পারলাম, তখন দ্বিতীয়বার করতে গিয়ে আর ভাবা হয় না, বা দ্বিতীয়বার করাটা আমাদের জন্য সহজ হয়ে যায়। এমত অবস্থায় আমাদের মাথায় রাখতে হবে প্রথমবারটাই যেন না হয়। মুভিতে জজি তার বাবাকে উপরে পাঠিয়ে যখন দেখলো তার কিছু হলো না, ভাইয়ের বেলায় সে আর ভাবলো না। কিন্তু যদি বাপের কাজটাই না করতো তাহলে কি ভাইকে মারার দরকার পড়তো? অন্যায় করতে গেলে সব সময় পজিটিভ ভাবনা মাথায় আসে যে দূর, কিচ্ছু হবে না, কর কর কর, আরে কে দেখছে, কিছু হবে না, কর। বাট বুঝতে হবে সবকিছুর হিসেব হয়, সব অ্যাকশনের রিয়াকশন হয়। জজি এতটা চালাকি করেও শেষ পরিণাম কি হলো? হসপিটালের বেডে শুয়ে থাকার চেয়ে জেলে থাকা ভালো ছিল না? জেলে থাকার চেয়ে পরিবারের সবার কাছে ক্ষমা চেয়ে দূরে গিয়ে বেঁচে থাকা ভালো ছিল না? কিন্তু জজির অহংকার বা কনফিডেন্স ছিল তার কিছু হবে না, বা প্রথমবার যখন কিছু হয়নি এবারও হবে না। তাই যখন যে কাজটা প্রথম করতে যাচ্ছেন, করার আগে একটু পজ নিন, ভাবুন এটা সঠিক করছেন নাকি ভুল। যদি সঠিক হয় তাহলে করে ফেলুন নির্দ্বিধায়, আর যদি একটুও ভুল মনে হয় তাহলে মাথায় রাখেন এটা পরের বার করার চান্স 100%। আর যখন ভুল কাজ বা অন্যায় 2-3 বারের অধিক হবে, সেটা থামানো মুশকিল হয়ে যাবে। আচ্ছা, ওপরওয়ালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। ভিডিওর কোন পার্ট আপনার সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে দিয়ে যাবেন। আর ওপর যদি হকারি করে থাকেন ওটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই, ওদিকে কানই দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।